আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে। দেশকে বাম চরমপন্থা মুক্ত করার প্রচেষ্টা নিয়ে লোকসভায় আলোচনা চলছে। ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদন প্রকল্প কর্মসূচির আওতায় মোট ৭১,০০০ কোটি টাকা মূল্যের ৭৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, জানিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের প্রথম দফা এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুদুচেরিতে মেরা বুথ সবসে মজবুত সংবাদ কর্মসূচির আওতায় দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। ভারত ও রাশিয়া নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সমগ্র দিক নিয়ে পর্যালোচনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কাঠমান্ডু জেলা আদালত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বিস্তারিত খবর। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ আশ্বাস দিয়েছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে সার দপ্তরের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে দেশের ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলি বর্তমানে তাদের ৮০% উৎপাদন সক্ষমতা নিয়ে কাজ করছে। তিনি বলেন, খরিফ মৌসুমে দেশের জন্য ৩৯০ টন সারের প্রয়োজন হয়। তিনি আরও জানান যে উপসাগরীয় দেশগুলি ছাড়াও অন্যান্য উৎস থেকে সার সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। সার আমদানি এবং অভ্যন্তরীণভাবে ইউরিয়া উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলটি প্রাথমিকভাবে কিছুটা প্রভাবিত হলেও খরিফ মৌসুমের জন্য দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। इस प्रिवेलिंग सिचुएशन में जो ग्लोबल फर्टिलाइजर मार्केट है उसमें काफी उछाल आया है प्राइसेस में, इन सभी चीजों में, और हमारी फ्रेट और रिलेटेड कॉस्ट भी बढ़ी है। डोमेस्टिक प्रोडक्शन ऑफ यूरिया इम्पैक्ट हुआ है 30 से 35,000 टन पर डे के हिसाब से, और इसी सिचुएशन के रहते जो हमारे जो एफर्ट्स हैं, ओवरऑल रिक्वायरमेंट जो हमारी अपकमिंग खरीफ सीजन की है वो 390 लाख टन है। তেল বিপণন সংস্থাগুলি রাজ্য জুড়ে বাণিজ্যিক এলপিজির ন্যায়সঙ্গত সমবন্টন নিশ্চিত তদারকি করার লক্ষ্যে কার্যনির্বাহী নির্দেশক পর্যায়ের একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী এই তথ্য জানান। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলতি ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে আমদানি করা এলপিজির যোগান প্রভাবিত হয়েছে। শ্রী গোপী জানান, ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০% আমদানি করে, যার মধ্যে প্রায় ৯০%ই হরমুজ প্রণালী হয়ে আসে। তিনি আরও বলেন, এলপিজি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বেশ কিছু আগাম ও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে গার্হস্থ্য এলপিজি ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান, বিভিন্ন উৎস থেকে আমদানি মজুত ব্যবস্থাপনায় গতি আনা এবং স্থানীয় পর্যায়ে দেখা দেওয়া ঘাটতি মেটাতে বিভিন্ন অঞ্চলের মধ্যে এলপিজি বন্টন সমন্বয় করা। মন্ত্রী জানান, সরকার রাজ্যগুলির জন্য বাণিজ্যিক এলপিজির বরাদ্দ অতিরিক্ত ২০% বৃদ্ধি করেছে। এর ফলে মোট বরাদ্দ বেড়ে সংকটের পূর্ববর্তী পর্যায়ে ৭০% পৌঁছেছে। দেশকে মাওবাদী মুক্ত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আজ লোকসভায় আলোচনা চলছে। আলোচনার সূচনা করে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে আধা সেনা ও পুলিশ বাহিনীর সাহায্যে নরেন্দ্র মোদী সরকারের নকশালমুক্ত ভারত গড়ার প্রচেষ্টার প্রশংসা করেন। এই কাজে শহীদ হওয়া নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের উদ্দেশ্যেও তিনি শ্রদ্ধা জানান। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ইউপিএ সরকার আদিবাসী এবং অনুন্নত সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এবং দরিদ্র জনজাতিরা অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা এখন দেশের রাষ্ট্রপতি বলেও তিনি উল্লেখ করেন। শিবসেনা সাংসদ আরও বলেন, আগে যেখানে দেশে ২০০টি জেলায় নকশালপন্থীরা ছড়িয়েছিল, এখন তা কমে মাত্র ৩টি জেলাতে এসে দাঁড়িয়েছে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর গ্রুপ এ এবং অন্যান্য আধিকারিকদের নিয়োগ ও চাকরির শর্ত নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। এই বিলে বলা হয়েছে, ইন্সপেক্টর জেনারেল পদের ৫০% এবং পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পদের ন্যূনতম ৬৭% পদ আইপিএস আধিকারিকদের দিয়ে পূর্ণ করতে হবে। এর পাশাপাশি পুলিশের বিশেষ মহানির্দেশক এবং মহানির্দেশক পদগুলিও আইপিএস আধিকারিকরাই পাবেন। দিল্লি পুলিশের বিশেষ শাখা আজ রাজধানীর গাজীপুর এলাকা থেকে কুখ্যাত এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত কমিশনার প্রমোদ সিং কুশওয়াহা আজ সাংবাদিকদের জানান, সম্প্রতি একটি জঙ্গি মডিউল ধৃত ব্যক্তিটি চালাত। তার কাছ থেকে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের মুদ্রা পাওয়া গেছে।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জানিয়েছেন যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম, ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদন প্রকল্প কর্মসূচির আওতায় মোট ৭১,০০০ কোটি টাকা মূল্যের ৭৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। নতুন দিল্লিতে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমের অধীনে আবেদনগুলির পরবর্তী দফার অনুমোদনকে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন যাত্রাপথের একটি উল্লেখযোগ্য মাইল ফলক। I'm glad that we have now 75 factories approved where more than 65,000 employment will be created. This is a great journey, but we should not be satisfied here. We have to really go deep in design, deep in quality, deep in talent, deep in supply chains. We have to go really, really deep in that. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ৬ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন হবে ২৯ এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২রা এপ্রিল। ভোট গণনা ৪ঠা মে। একই সঙ্গে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেরও ২৩৪টি আসনে ভোট গ্রহণের জন্য আজই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তার মনোনয়ন দাখিল করেন। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে প্রার্থীপদ দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরিতে মেরা বুথ সবসে মজবুত সংবাদ কর্মসূচির আওতায় দলীয় কর্মীদের সঙ্গে নমো অ্যাপের মাধ্যমে মতবিনিময় করেন। আসন্ন নির্বাচনে দলকে জেতানোর জন্য কর্মীদের উদয়াস্ত পরিশ্রম করার কথা বলেন তিনি। এর আগে অসমে প্রধানমন্ত্রী একই ধরনের আরেকটি অনুষ্ঠানে যোগ দেন। असम में बीजेपी एनडीए की हैट्रिक लगे, इसके लिए आप सभी जबरदस्त मेहनत कर रहे हैं। दूसरी तरफ ये बोहाग बिहू और अन्य उत्सवों का भी समय है, इनसे जुड़ी तैयारियां भी रहती हैं। असम में बीजेपी एनडीए को लेकर बहुत अधिक समर्थन है, लेकिन आप लोग जमीन पर जो अनुभव कर रहे हैं, जो आपके विचार हैं, मैं उन्हें जानने के लिए बहुत उत्सुक हूं। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও রাশিয়া আজ নতুন দিল্লিতে দুদেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি রাশিয়ার উপবিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে ভারত রাশিয়া বিদেশ দপ্তরের পরামর্শ বৈঠক করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে, বিশেষ করে জৈন ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। কাঠমান্ডু জেলা আদালত আরও তদন্তের জন্য নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বিচারক আনন্দ প্রসাদ শ্রেষ্ঠের একক বেঞ্চ এই আদেশ জারি করেন। হাসপাতালে চিকিৎসাধীন ওলির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ও যথাযোগ্য চিকিৎসার নির্দেশ দিয়েছে আদালত। ওলি মহারাজগঞ্জের টিইউ টিচিং হাসপাতাল থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত হন। এদিকে আজ সুপ্রিম কোর্টে কেপি শর্মা ওলি এবং রমেশ লেখকের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি হেবিয়াস কর্পাস আবেদন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ খেলা শুরু হয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। কেকেআর আগামী বৃহস্পতিবার ইডেনে পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে। দেশকে বাম চরমপন্থা মুক্ত করার প্রচেষ্টা নিয়ে লোকসভায় আলোচনা চলছে। ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদন প্রকল্প কর্মসূচির আওতায় মোট ৭১,০০০ কোটি টাকার মূল্যের ৭৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের প্রথম দফা এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর ষোলো। এবার স্থানীয় সংবাদ ৭:৫০